হ্যালো বন্ধুরা, বং পয়েন্দ্রা সবাইকে স্বাগত। আজকে আমরা ইউনাইটেড নেশনস এবং তার যে বডিজগুলো আছে, 6 অর্গান আছে, তাদের উপর ডিসকাস করব। তো শুরু করা যাক। তবে শুরু করার আগে বলে রাখি, আমাদের ইউটিউব চ্যানেলের সাথে সাথে টেলিগ্রাম চ্যানেল আছে, যেখানে আমরা প্রত্যেকটা ভিডিওর পিডিএফ এবং লিঙ্ক শেয়ার করে থাকি। চাইলে সেখানে তোমরা জয়েন করতে পারো। এছাড়া আমাদের ফেসবুক পেজ আছে, সেখানেও চাইলে তোমরা জয়েন করতে পারো। সেখানে নানান রকম পোস্ট আমরা করে থাকি। তো আজকের যে আমাদের টপিক, ইউনাইটেড নেশনস অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জ। এটা কাকে বলা হয় বা কাদেরকে বলা হয়? আমাদের পৃথিবীতে যত দেশ আছে সবাইকে মিলে একটি সংগঠন বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তৈরি করা হয়েছে। তাকে বলা হয় ইউএন বা ইউনাইটেড নেশনস। তো ইউনাইটেড নেশনস কবে স্থাপিত করা হয়? এটি স্থাপিত হয় 24শে অক্টোবর 1945-এ সান ফ্রান্সিসকো, ইউএসএতে। এর হেড অফিস নিউ ইয়র্ক, ইউএসএতে। এই পাশে যে ছবিটি দেখতে পাচ্ছ, এটি হেডকোয়ার্টার ইউনাইটেড নেশনসের। এটি নিউ ইয়র্কে অবস্থিত। বর্তমানে সেক্রেটারি জেনারেল ইউনাইটেড নেশনসের অ্যান্তনিও গুতারেস, ইনি পর্তুগালের সিটিজেন। এবার আসি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ইউনাইটেড নেশনের 6টি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে। 6টি ল্যাঙ্গুয়েজ কি? ইংলিশ, চাইনিজ, অ্যারাবিক, ফ্রেঞ্চ, রাশিয়ান এবং স্প্যানিশ। এই ইউনাইটেড নেশনসের যত প্রকার ডকুমেন্টস বা রেজলিউশন হবে, সব এই 6টি ল্যাঙ্গুয়েজে হবে। ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলিতে কোনো প্রকার স্পিচ বা কোনো প্রকার রেজলিউশন দিতে গেলে এই 6টি ল্যাঙ্গুয়েজে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে হতে হবে। কেউ কোনো স্পিচ, ধরে নাও কেউ একটা স্পিচ দিচ্ছে ইংলিশে, তাহলে ইংলিশে স্পিচ দেওয়ার সময় যে স্পিচটা হবে, সেই স্পিচটা বাকি 5টা ল্যাঙ্গুয়েজে ইন্টারপ্রিটেড করা হবে। এছাড়া এই ল্যাঙ্গুয়েজে 6টি ল্যাঙ্গুয়েজ বাদে অন্য কেউ যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে স্পিচ দেয়, তবে তাদেরকে তার ইন্টারপ্রিটেশন এই 6টি ল্যাঙ্গুয়েজের যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের উপর করে জমা দিতে হবে। জেনারেল অ্যাসেম্বলি, তাছাড়া সিকিউরিটি কাউন্সিল বা ইকোনমিক সোশ্যাল কাউন্সিল, সবকিছুতেই ওয়ার্কিং এবং কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংলিশ, চাইনিজ, অ্যারাবিক, ফ্রেঞ্চ, রাশিয়ান এবং স্প্যানিশ ইউজ করা হয়। তাছাড়া সিকিউরিটি কাউন্সিল বা ইকোনমিক কাউন্সিলে যদি কেউ কোনো প্রকার স্পিচ বা কোনো প্রকার রেজলিউশন কিছু করতে চায়, তো সেক্ষেত্রে যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকে, তারও ইন্টারপ্রিটেশন তাদেরকে জমা দিতে হবে। এবার আসি ফাউন্ডিং মেম্বার্সের উপর। 1945-এ 51 কান্ট্রিজ মিলে, 51টা দেশ মিলে ইউনাইটেড নেশন গঠন করা হয়, যার মধ্যে 5টা স্থায়ী মেম্বার, কে ইউএসএ, চায়না, ইউকে, রাশিয়া অ্যান্ড ফ্রান্স। যখন এটা গঠন করা হয় তখন রাশিয়া ছিল না, তখন সেটা ছিল সোভিয়েত ইউনিয়ন। পরে 1991-এ ভেঙে গিয়ে রাশিয়া তৈরি হয়। এবার আসছি ইউনাইটেড নেশনস গঠনের কারণ কি। আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষা এবং মেনটেন করার জন্যই ইউনাইটেড নেশনসের গঠন হয়। এছাড়া যে ইউনাইটেড নেশনের মেম্বার কান্ট্রি আছে তাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক ঠিক রাখার জন্য, তাছাড়া কোনো প্রকার ইন্টারন্যাশনাল অর্থনৈতিক বা কালচারাল বা মানবিক যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করার জন্য, হিউম্যান রাইটসের ওপর প্রমোশনের জন্য, এছাড়া ইকোনমিক এবং সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য ইউনাইটেড নেশন গঠন করা হয়। আরো কিছু কারণ আছে, সেটা আমরা ইউনাইটেড নেশনসের হিস্ট্রিতে গিয়ে জানব। তো হিস্ট্রি অফ ইউনাইটেড নেশন গঠনের ইতিহাস কি? এর জন্য আমরা ইউনাইটেড নেশন গঠনের জন্য 1945-এ, তবে আমরা কিছু বছর পিছিয়ে যাব, যেটা হচ্ছে কি 1919। আমরা জানি 1980-তে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শেষ হয় এবং 1990-তে ট্রিটি অফ ভার্সাই স্বাক্ষরিত হয়। এই ট্রিটি অফ ভার্সাই স্বাক্ষরণের মাধ্যমে গঠন হয় একটা নতুন আন্তর্জাতিক অর্গানাইজেশন, যেটার নাম হচ্ছে লিগ অফ নেশনস। ইউনাইটেড নেশনস লিগ অফ নেশনসের সাকসেসর। ট্রিটি অফ ভার্সাই এটা ডিসব্যান্ড করা হয় 1945-এ। ইউনাইটেড নেশন গঠনের প্রথম যে পদক্ষেপ, তা আগস্ট 21 থেকে অক্টোবর 17, 1944-এ ডাম্বারটন ওকস কনফারেন্সে নেওয়া হয়। এই কনফারেন্সে 4টি দেশ এসেছিল, যার মধ্যে চীনা, চায়না, ইউএসএ, ইউনাইটেড কিংডম অ্যান্ড সোভিয়েত ইউনিয়ন। এখানে এসে তারা একটা এজেন্ডার উপর এখানে ডিসকাস করে, যে এজেন্ডা কি, যে তখন
1944-এ অলরেডি তখন ওয়ার্ল্ড ওয়ার 2 চলছিল এবং তারপরে যে বিধ্বস্ত হয়েছিল সারা পৃথিবী, সেই বিধ্বস্তের মোকাবিলা করতে অর্থাৎ পিস এবং সিকিউরিটি অর্থাৎ নিরাপত্তা কায়েম করতে একটা নতুন আন্তর্জাতিক অর্গানাইজেশন লাইক লিগ অফ নেশন তারা গঠন করার জন্য এখানে সবাই সংগঠিত হয়েছিল। এরপর 1945-এ 25শে এপ্রিল সান ফ্রান্সিসকোতে ইউনাইটেড নেশনের প্রথম কনফারেন্স হয় 25শে এপ্রিল। এখানে টোটাল 50টা দেশ এসেছিল যারা কিনা এই কনফারেন্সে অংশগ্রহণ করেছিল। এই কনফারেন্স 2 মাস চলে এবং 26শে জুন এই 50টা কান্ট্রির মাধ্যমে ইউনাইটেড নেশন চার্টার সাইন হয় এবং 1945-এর 24শে অক্টোবর ইউনাইটেড নেশন চার্টার অ্যাডপ্ট করা হয়। ইউনাইটেড নেশন চার্টার অ্যাডপ্টের সময় 51টা কান্ট্রি ছিল। যেহেতু আমি বলেছি 26 তারিখ 50 জন সাইন করেছে, বাট পরে অক্টোবর মাসে পোল্যান্ড আবার সাইন করে এবং অক্টোবর মাসের 24 তারিখে টোটাল 51টা কান্ট্রি মিলে ফাউন্ডিং কান্ট্রি মিলে ইউনাইটেড নেশনের জন্ম হয়। আমরা ইউনাইটেড নেশনসের গঠন এবং এর ইতিহাস সম্বন্ধে জানলাম। এবার জানি ইউনাইটেড নেশনসের যে পার্মানেন্ট 6টা অর্গান আছে তাদের সম্বন্ধে। অর্গানগুলো কি কি? জেনারেল অ্যাসেম্বলি, সিকিউরিটি কাউন্সিল, দ্য ইকোনমিক সোশ্যাল কাউন্সিল, দ্য ট্রাস্টশিপ কাউন্সিল, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, দ্য সেক্রেটারিয়েট। তো ফার্স্ট অর্গান জেনারেল অ্যাসেম্বলি। জেনারেল অ্যাসেম্বলি কি? যেখানে ইউনাইটেড নেশনসের প্রতিটা মেম্বার কান্ট্রি প্রেজেন্ট থাকে এবং তারা নানা ইস্যু থেকে ইন্টারন্যাশনাল ইস্যু থেকে সবকিছুর উপর তারা ডিসকাস করে। জেনারেল অ্যাসেম্বলি নানান রকম ইস্যুর উপর ডিসকাস করে এবং তাদের ওপর রিকমেন্ডেশন দেয় ইউনাইটেড নেশনসের নানা রকম কমিটি এবং নানা রকম আবার অন্য সমস্ত দেশের উপর। জেনারেল অ্যাসেম্বলি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যে জাজ থাকে তাদের ইলেকশনে তারা অংশগ্রহণ করতে পারে। প্রতি বছর অ্যানুয়াল একটা সেশন হয়। সেই সেশনে প্রতিটা কান্ট্রি নানা রকম ইস্যু, ইন্টারন্যাশনাল ইস্যু বা কোনো রকম সোশ্যাল, ইকোনমিক্যাল বা এডুকেশনাল এনিথিং নিয়ে তারা তাদের ইস্যু ইন্টারন্যাশনাল জগতে রাখতে পারে এবং তাদের উপর ডিসকাস করতে পারে। জেনারেল অ্যাসেম্বলির যে সেশন সেটা 2 মাস স্থায়ী করে নেক্সট সেশন শুরু হওয়ার আগে পর্যন্ত। জেনারেল অ্যাসেম্বলি ইউনাইটেড নেশনের বাজেট নির্ধারণ করে, অর্থাৎ ইউনাইটেড নেশনসের যে টাকাগুলো আসে, যে টাকা থাকে, সেগুলো কোন দেশের কোন কাজে কিভাবে খরচ হবে তা জেনারেল অ্যাসেম্বলি নির্দেশ করে। এছাড়াও ইউনাইটেড নেশন যে টাকাগুলো আসছে সেগুলো দেয় ইউনাইটেড নেশনের অন্তর্গত মেম্বার কান্ট্রিরা এবং এই মেম্বার কান্ট্রি কোন কান্ট্রি কতটা টাকা দেবে তা নির্ধারণ করেন জেনারেল অ্যাসেম্বলি। প্রতি বছর ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিতে প্রায় 300-র উপরে রেজলিউশন পাস হয় এবং তাদের উপর ডিসকাশন হয় এবং জেনারেল অ্যাসেম্বলি এই রেজলিউশনের পরিপ্রেক্ষিতে কিছু রিকমেন্ডেশনও দিতে পারে। তবে এই রিকমেন্ডেশনগুলো যে মানা বাধ্যতামূলক তা কোথাও লেখা নেই বা সেরকম বাধ্যতামূলক নয়। এবার আসি দ্য সিকিউরিটি কাউন্সিল। সিকিউরিটি কাউন্সিল আসলে কিসের জন্য গঠন করা হয়েছে? সিকিউরিটি কাউন্সিলের প্রধান রোল আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষা করা। এটাই সিকিউরিটি কাউন্সিলের মেন কাজ। সিকিউরিটি কাউন্সিলের মোট টোটাল 15টা মেম্বার থেকে, যার মধ্যে 5টা পার্মানেন্ট মেম্বার এবং 10টা নন পার্মানেন্ট মেম্বার। এই 10টা নন পার্মানেন্ট মেম্বাররা 2 বছরের জন্য ইলেক্টেড হয় এবং প্রতি বছর এই 10 জনের মধ্যে 5টি দেশ রিটায়ার করে। এইভাবে এটা চলতে থাকে। সিকিউরিটি কাউন্সিলের মেন কাজ নানা রকম কনফ্লিক্ট, নানা রকম ইস্যু যেটা কিনা নিরাপত্তা এবং শান্তির বিরুদ্ধে হচ্ছে বা কোনো জায়গায় কোনো কনফ্লিক্ট হচ্ছে সেগুলোকে দেখা এবং তার এগেনস্টে কোনো না কোনো পদক্ষেপ নেওয়া। যেমন আমাদের ভারতের ফোর্স আছে, আর্মি আছে, সেরকম ইউএনেরও আছে ইন্টারন্যাশনাল পিস কিপিং ফোর্স। এই পিস কিপিং ফোর্স গঠন করা হয় প্রতিটা মেম্বার কান্ট্রির কন্ট্রিবিউশনের মাধ্যমে, অর্থাৎ তারা কিছু পরিমাণ সোলজার কন্ট্রিবিউট করে এই পিস কিপিং ফোর্সের মধ্যে। তারা কিছু বছর ধরে পিস কিপিং ফোর্সে সার্ভ করে এবং এই পিস কিপিং ফোর্সের সার্ভিস দেওয়ার জন্য ইউনাইটেড নেশনসকে যে দেশ যতগুলো সোলজার দিচ্ছে তার পরিপ্রেক্ষিতে তাকে কিছু পেমেন্ট করতে হয়। এবার হচ্ছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল মূলত সামাজিক এবং অর্থনৈতিক, স্বাস্থ্য, এডুকেশন,
হিউম্যান রাইটস, এই সমস্ত কিছুর উপরে কাজ করে। এদের অন্তর্গত অনেক এনজিও আছে, অনেক অর্গানাইজেশন আছে যারা কিনা ওয়ার্ল্ড হেলথ, এডুকেশন, কালচার এসবের উপর কাজ করে থাকে। ইকোনমিক সোশ্যাল কাউন্সিলের 54টা মেম্বার থাকে এবং এই মেম্বারগুলো 3 বছরের জন্য ইলেক্টেড হয় এই 54টা মেম্বারের ভোটের মাধ্যমে। এদের মেইন টপিক থাকে কাজের উপর, যেমন হিউম্যান রাইটস, পপুলেশন, কোথাও কেমন পপুলেশন কিরকম হচ্ছে না হচ্ছে তাদের উপর তারা অধ্যয়ন করে, সোশ্যাল ডেভেলপমেন্ট, কোথাও সামাজিক কিরকম ডেভেলপমেন্ট হচ্ছে, তাছাড়া মহিলাদের অধিকারের ওপর, সায়েন্স, টেকনোলজি সবকিছুর উপর তারা অধ্যয়ন করে এবং নানা রকম ড্রাফট রিপোর্ট তারা তৈরি করে ইউনাইটেড নেশনসে প্রোভাইড করে। এবং কিছু কিছু ক্ষেত্রে যদি কোনো রকম পদক্ষেপ নিতে হয় সেক্ষেত্রে ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলি বা সিকিউরিটি কাউন্সিলও তারা নানা রকম রিপোর্ট পেশ করে থাকে। দ্য ট্রাস্টশিপ কাউন্সিল, হোয়াট ইজ দ্য ট্রাস্টশিপ কাউন্সিল? এটা মূলত গঠন করা হয়েছিল, এর কনসেপ্টটা ছিল 1919 সালে ভার্সাই সন্ধির সময়। যে সমস্ত দেশ জিতেছিল বা তাদের যে কলোনিগুলো থাকে সেই কলোনিগুলোতে সেলফ গভর্নমেন্ট করার জন্য বা ইন্ডিপেন্ডেন্স হবে তার এক্সামাইন করতো এই ট্রাস্ট কাউন্সিল। এবং যেসব কলোনি থাকে তাদের মধ্যে পলিটিক্যাল, ইকোনমিক্যাল, সোশ্যাল, এডুকেশনাল যে কাজগুলো সেগুলোর উপর এক্সামিন করা এবং সেগুলো আরো ভালো কিভাবে করা যাবে কি না যাবে তার উপর পদক্ষেপ নিত এই ট্রাস্টশিপ কাউন্সিল। এই ট্রাস্টশিপ কাউন্সিলের কাজ সাসপেন্ড করা হয় 1994-এ, মানে সাসপেন্ড হয়ে যায়, করা ঠিক হয় না, কারণ শেষ যেই ট্রাস্টশিপ কান্ট্রিগুলো ছিল তার মধ্যে পালাও সেটা স্বাধীন হয়ে যায় 1994-এ। এখন এটা মাইনরিটি এবং ইন্ডিজিনাস পিপলের একটা ফোরাম হিসেবে জাস্ট কাজ করে। সেরকম যে আগে যে যার জন্য এটাকে গঠন করা হয়েছিল ট্রাস্টশিপ কাউন্সিল, সেটার আর ভূমিকা এখন আর নেই, শেষ হয়ে গেছে সেটা। এবার আসি নেক্সট অর্গান, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। আমরা অনেকেই শুনে থাকবো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। কিছুদিন আগে আমাদের ভারতে কুলভূষণ যাদব নামে একজন মানুষের ওপর কেস চলছিল ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে। এটাকে আমরা অনেকে ওয়ার্ল্ড কোর্ট হিসাবেও জেনে থাকি। এটা দ্য শহর হেগ, নেদারল্যান্ডসে অবস্থিত। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে 15 জন জাজ আছে এবং এই জাজগুলোকে জেনারেল অ্যাসেম্বলি দ্বারা ইলেক্ট করা হয়। জাজগুলোর সময়সীমা 9 বছর প্রতিটা জাজের। এবং আপাতত যে হেড জাজ আছে তার নাম আব্দুল ওয়াকি ইউসুফ এবং ভাইস হেড জাজ সেটা হচ্ছে কি হুই হানকিং। এনার বাড়ি কোথায়? চীনা। ইনি হচ্ছে সোমালিয়ার অন্তর্গত। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের মেন কাজ, ইন্টারন্যাশনাল যে ইস্যুগুলো হয় তাদের উপর যদি কোনো দেশের উপর কেস করে বা কিছু জানতে চায় সেক্ষেত্রে তারা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের ক্ষেত্রে যায়। যেমন কোনো ক্ষেত্রে যদি বর্ডার ডিসপিউট হয় সেক্ষেত্রে যদি কেউ কেস করতে চায় এখানে যাবে। বর্তমানে ইউনাইটেড নেশনের সেক্রেটারি জেনারেল হলেন অ্যান্তোনিও গুতারেস। এনাকে 5 বছরের জন্য কি করা হয়? ইলেক্ট করা হয় 2/3 ভোটের মাধ্যমে জেনারেল অ্যাসেম্বলিতে। 2/3 ভোটের মাধ্যমে সেক্রেটারি জেনারেলকে ইলেক্ট করা হয়। ইনি প্রত্যেকটা যতগুলো অর্গান আছে আমাদের ইউনাইটেড নেশনের সব অর্গানের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে ইনি কাজ করেন। এনার ভূমিকা আছে অনেক। সেক্রেটারি জেনারেল চাইলে যে কোনো ইস্যুর ওপর সিকিউরিটি কাউন্সিলের নজর আনতে পারবে যদি তিনি মনে করেন সেই ইস্যুটি আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার বিরুদ্ধে আছে। এছাড়া সেক্রেটারি জেনারেল প্রতি বছর একটা রিপোর্ট ইস্যু করে যেটা কিনা ইউনাইটেড নেশনের কাজকর্ম তার উপর এবং ইউনাইটেড নেশন ভবিষ্যতে কি করবে বা কি করা প্রয়োজন তার উপর। তো বন্ধুরা, আজকে আমরা ইউনাইটেড নেশনসের উপর ডিসকাস করলাম। এর 6 অর্গান সম্বন্ধে আমরা আজকে ডিসকাস করেছি, তবে এর আরো অনেক সাবসিডারিজ আছে যেগুলো সম্বন্ধে আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করেও জানাতে পারেন। আমাদের সাথে থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।